আসসালামু আলাইকুম। শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর। লেখনীতে ইনায়া রোজ। শুনেছি উঠতি বয়সী মেয়েদের শরীরে জ্বালাপোড়া একটু বেশি থাকে, তাই বলে যেখানে সেখানে সেই জ্বালাপোড়া মেটাতে হবে নাকি? আকস্মিক এমন কুরুচিপূর্ণ মন্তব্যে পিছনে ফিরে তাকায় মেঘ। তাকাতেই তার নজরে আসে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে থাকা শ্রাবণের বিদ্রূপ মাখা মুখায়ব। মেঘকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ আবারও বলে ওঠে, কিরে মেঘ, তোর শরীরের জ্বালাপোড়া কি বেশি হয়ে গিয়েছে? বেশি হলে আমাকে বল, আমি মিটিয়ে দিচ্ছি। শ্রাবণের এমন অশ্লীল মন্তব্যে কিছুটা অস্বস্তি অনুভব করে মেঘ। কাচুমাচু করে পাশে তাকিয়েই দেখতে পায় তার বান্ধবী রুহি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শ্রাবণ এবার রুহির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে রুহি বলে ওঠে, তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে। বলেই তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে রুহি। বান্ধবীর সামনে এভাবে অপমানিত হতেই ক্ষুব্ধ দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকায় মেঘ। কিছুটা ক্রোধ এবং ঘৃণিত দৃষ্টিতে সে শ্রাবণের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি একজন ভার্সিটির প্রফেসর হয়ে শিক্ষার্থীকে কিভাবে এমন অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলতে পারেন? তৎক্ষণাৎ মেঘের কথা শেষ হতে না হতেই মেঘের দুবাহু সজোরে খামচে ধরে ক্রোধ মিশ্রিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে ওঠে, তুই করলে কিছু না আর আমি বললেই দোষ? ব্যথাতুর কণ্ঠে মেঘ বলে ওঠে, কি করেছি আমি? এবার মেঘের একেবারে নিকটে গিয়ে শ্রাবণ বলে ওঠে, এই যে এখানে দাঁড়িয়ে নষ্টামি করছিস, এটা কি কিছুই না? শ্রাবণের এমন কথায় ঘৃণায় শরীর রিরি করে ওঠে মেঘের। ছি, শ্রাবণ ভাই, আপনার মুখে কি কিছুই আটকায় না? না, আটকায় না, চেঁচিয়ে বলে ওঠে শ্রাবণ। এরপর মেঘের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। যেতে যেতে শ্রাবণ বলে ওঠে, আজকে চল বাড়িতে, তোর এইসব নষ্টামি বের করছি আমি। বলেই টেনে নিয়ে গাড়িতে তুলে নেয় মেঘকে। এবার পরিচয় পর্বে আসা যাক। আলিয়া আহমেদ মেঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। অত্যন্ত শিষ্টাচারী এবং বিনম্র স্বভাবের মেয়ে। পড়াশোনার প্রতি বেশ মনোযোগী এবং সুশৃঙ্খল। অল্প বয়সী, পরিপক্ক, পূর্ণ ফর্সা, নিখুঁত মুখ অবয়বের অধিকারী মেঘ। বড় বড় পাপড়ি বিশিষ্ট গভীর সরল চোখ, চৌখা নাক, সুষম আকৃতির ঠোঁট, সাথে সুশ্রী মেয়েলি শারীরিক গঠন। উজ্জ্বল গায়ের রঙে যেন তার সার্বিক সৌন্দর্যকে আরও প্রখর করে তোলে। শরীরের তীক্ষ্ণ এবং আকর্ষণীয় অভিব্যক্তি, আর চোখে থাকে এক ধরনের মাধুর্যতা, এবং তার হাসি সবসময় আশেপাশের সবাইকে মুগ্ধ করে রাখে। অপরদিকে মাহির আহমেদ শ্রাবণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্বনামধন্য প্রফেসর, একই সাথে মেঘের চাচাতো ভাই। শ্রাবণের উপস্থিতি সবসময় এক ধরনের অদৃশ্য শক্তির মতো, যেন সে সময়ের সাথে সাথে নিজেকে মেলে ধরে, যার প্রতিটি মুদ্রিত শব্দ, ব্যবহৃত বাক্য গভীরতা এবং প্রজ্ঞার চিহ্ন বহন করে। তার শারীরিক গঠন এমন যেন প্রতিটি সীমানা পেরিয়ে তার সৌন্দর্য দৃশ্যমান হয়, তবে তার গঠন স্বাভাবিক এবং পরিমিত, যেমন একটি সুগঠিত মূর্তি, যার মধ্যে দৃঢ়তা এবং শৃঙ্খলতা মিশে থাকে। প্রায়শই অন্ধকারে ডুবে থাকা তার চোখ, যা সবসময় এক নিঃশব্দ রহস্য ধারণ করে। বাড়ির সামনে এসে গাড়ি থেকে টেনে হিঁচড়ে মেঘকে বাড়ির ভেতরে নিয়ে আসে শ্রাবণ। শ্রাবণ আর মেঘকে এভাবে বাড়িতে প্রবেশ করতে দেখে সেখানে উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে ওঠে। শ্রাবণের মা আফসানা বেগম দৌড়ে এসে ছেলের সামনে দাঁড়ায়। কি হয়েছে শ্রাবণ? মেঘকে এভাবে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছিস? মায়ের কথায় কোনোরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি শ্রাবণের মুখে। শ্রাবণকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আফসানা এগিয়ে গিয়ে মেঘের সামনে দাঁড়ায়। উৎকণ্ঠিত স্বরে বলে ওঠে, মেঘমা, কি হয়েছে তোর? অশ্রুসিক্ত নয়নে মেঘ তাকায় আফসানা বেগমের দিকে।
মেঘ এবার আফসানা বেগমের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগেই অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রাবণ। শ্রাবণকে এভাবে তাকাতে দেখে মেঘের চোখ দিয়ে টপ টপ পানি পড়তে থাকে। আফসানা বেগম আবারও ছেলের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগেই আফসানা বেগমকে থামিয়ে কর্কশ কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, যেখানে সেখানে দাঁড়িয়ে নষ্টামি করে বেড়ায় তোমাদের মেয়ে, আজ এটার সঠিক শিক্ষা দিয়েই ছাড়বো আমি তাকে। বলেই আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে মেঘকে টানতে টানতে সিঁড়ি দিয়ে ওপরে নিজের কক্ষে নিয়ে যায় শ্রাবণ। কক্ষে প্রবেশ করে ধড়াম করে কক্ষের দরজা লাগিয়ে দেয় শ্রাবণ। আকস্মিক দরজার এমন কর্কশ আওয়াজে কিছুটা লাফিয়ে ওঠে মেঘ। ভয়ার্ত কণ্ঠে মেঘ বলে ওঠে, কি করছো শ্রাবণ ভাই? বাকি কথা বলার আগেই মেঘের চোয়ালখানা শক্ত করে চেপে ধরে শ্রাবণ। এরপর দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে বারবার বারণ করার পরও ওই নিলয়ের কাছে তোর এত কি? ভাঙা ভাঙা কণ্ঠে মেঘ বলে ওঠে, নিলয় ভাই ডেকেছিল আমাকে, বলেছে কি জরুরি কথা আছে। এবার এক ধাক্কায় মেঘকে খাটে ছুঁড়ে মারে শ্রাবণ। তাল সামলাতে না পেরে ধড়াম করে খাটে পড়ে যায় মেঘ। নিজের কোমরে থাকা লেদার বেল্টটা একটানে খুলে মেঘের গায়ে সজোরে দুটো আঘাত হানে শ্রাবণ। ব্যথায় চিৎকার দিয়ে ওঠে মেঘ। মেঘকে মারতে মারতে শ্রাবণ বলে ওঠে, তোকে আমি বারণ করেছি না ওই নিলয়ের কাছে না যেতে? তাও তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? আজকে তোকে মেরেই ফেলবো আমি। বেল্টের আঘাতের ব্যথায় চটপট কান্না শুরু করে দেয় মেঘ। কাঁদতে কাঁদতে বলে ওঠে, আর যাব না শ্রাবণ ভাই, এবারের মতো আমাকে মাফ করে দাও। কিন্তু মেঘের কোনো আর্তনাদি কর্ণকুহরে পৌঁছে না শ্রাবণের। সে তো মেঘের তনু শরীরে নিজের ক্ষোভ মেটাতে ব্যস্ত। একটা সময় আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারায় মেঘ। এবার মেঘের কোনো সাড়া শব্দ না পেয়ে সম্মিত ফিরে শ্রাবণের। এতক্ষণ নিজের ক্ষোভ মেটাতে কি করছিল ভাবতেই নিজের ওপর ভীষণ রাগ হয় তার। হাতের বেল্টটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে মেঘের কাছে যায় শ্রাবণ। এরপর মেঘের মুখখানা নিজের হাতের আজলায় নিয়ে ঝাঁকি দিতে থাকে, এই মেঘ, মেঘ কথা বল, ফুল আমার ফুল, কথা বল না, আমার ভুল হয়ে গেছে জান, তোকে এভাবে কষ্ট দিতে চাইনি, কথা বল মেঘ। কিন্তু মেঘের কোনো সাড়া শব্দ নেই। সে অসাড় হয়ে পড়ে আছে বিছানায়। শ্রাবণ তড়িঘড়ি করে উঠে সাইড টেবিল থেকে পানি নিয়ে সেই পানির ছিটে মারতে থাকে মেঘের চোখে মুখে। কিছুক্ষণ পর পিট পিট করে চোখ খুলে তাকায় মেঘ। মেঘকে তাকাতে দেখে তড়িঘড়ি করে তাকে টেনে তুলে বসায় শ্রাবণ। শরীরের অত্যাধিক ব্যথায় আবারও খাটে হেলে পড়ে মেঘ। চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এদিকে আফসানা বেগম সেই কখন থেকে ঘরের দরজায় করাঘাত করে চলছে। শ্রাবণ এবার মেঘকে ডেকে ওঠে। মেঘ শ্রাবণের দিকে না তাকিয়েই জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আমি মায়ের কাছে যাব। এইদিকে আফসানা বেগম যেন এবার দরজাটা ভেঙে ফেলবে। ধীর পায়ে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় শ্রাবণ। দরজা খুলতেই মেঘকে এভাবে বিছানায় পড়ে থাকতে দেখে আফসানা বেগমের পাশে দাঁড়িয়ে থাকা মেঘের মা রাহেলা বেগম দৌড়ে মেয়ের কাছে চলে যায়। মেঘ, কি হয়েছে তোর? বলতে বলতে বিলাপ শুরু করেন তিনি। মেয়ের মাথা সন্তপূর্ণে তুলে ধরে নিজের কোলে রাখেন। মায়ের কোমর জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে মেঘ। মেঘের দিকে এক পলক তাকিয়ে কষিয়ে শ্রাবণের গালে এক থাপ্পড় লাগায় আফসানা বেগম। আচমকা থাপ্পড়ে কিছুটা ভড়কে যায় শ্রাবণ। লজ্জা করছে না তোর শ্রাবণ, এইটুকু মেয়ের গায়ে হাত তুলতে? মেঘকে মারার অধিকার কোথায় পেয়েছিস তুই? আফসানা বেগমের এমন প্রতিক্রিয়ায় থমকে যায় মেঘ। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকায় শ্রাবণের দিকে। গালে হাত রেখে অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রাবণ। মেঘের দিকে শ্রাবণ কটমট দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলে দ্রুত থেকে হেঁটে বেরিয়ে যায় সেখান থেকে। পর্ব 2। নিস্তব্ধ ভয়ঙ্কর গভীর রাত। এক বিভীষিকাময় অনুভূতির পৃষ্ঠপোষক। আকাশ কালো মেঘে আচ্ছন্ন, কোথাও কোনো তারা নেই। চাঁদের আলো যেন কোথাও লুকিয়ে গেছে, আর অন্ধকার এক ঠান্ডা কম্বলের মতো সব কিছু ঢেকে রেখেছে। চারপাশে গভীর নীরবতা এতটাই তীব্র যে নিজের শ্বাস প্রশ্বাসকেও ভারী মনে হবে। হঠাৎ দূরে কোথাও থেকে মরা পাতার ওপর কারো পায়ের আওয়াজ যেন
গোপনে ঘুরে বেড়াচ্ছে। ঝিঝি পোকা আর রাতের পাখিরাও যেন ভয়ে থেমে গেছে। বাতাস অদ্ভুত স্থির। এই নির্জন নিরিবিলি রাতে নিলয়কে বেধড়ক পিটিয়ে যাচ্ছে শ্রাবণ, যেন তার সমস্ত ক্ষোভ মিটিয়ে দিতে চাইছে নিলয়ের ওপর। কুত্তার বাচ্চা, তোর জন্য আমি আমার ফুলের গায়ে হাত তুলেছি, আজকে তুই শেষ, বলেই আরও করাঘাত দিতে থাকলো নিলয়ের শরীরে। ব্যথায় আর্তনাদ করতে থাকলো নিলয়। শ্রাবণ ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি তো মেঘকে এমনি ডেকেছি। তুই ডাকবি কেন ওকে? কুত্তার বাচ্চা, তুই জানিস না ও শুধু আমার? মাফ করে দাও শ্রাবণ ভাই, আর ডাকবো না। নিলয়ের কোনো কথাই শুনছে না শ্রাবণ, একের পর এক আঘাত করে যাচ্ছে তাকে। তখনই শ্রাবণকে পেছন থেকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করতে থাকে নিহাল। ছেড়ে দে শ্রাবণ, আর মারলে তো মরেই যাবে। নিহালের কোনো কথাও শুনছে না শ্রাবণ, যেন তার শরীরে কোনো অশুভ আত্মা প্রবেশ করেছে, আর সে এখনই নিলয়কে দুনিয়া ছাড়া করবে। নিহাল এবার আরও শক্ত করে ঝাপটে ধরে শ্রাবণকে, এরপর টেনে হিচড়ে কিছুটা পিছিয়ে আনে। সুঠাম দেহি শ্রাবণের সাথে পেরে উঠতে কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে নিহালের পক্ষে, তবুও সে চেষ্টা করছে সিংহকে রুখবার জন্য। শ্রাবণকে নিয়ে কিছুটা পিছিয়ে গিয়ে নিলয়ের উদ্দেশ্যে নিহাল বলে ওঠে, শালা, এখনও সময় আছে, অকালে মরতে না চাইলে পালা এখান থেকে। নিহালের কথায় কোনো রকমে নিজের জীবন হাতে নিয়ে উঠে সেখান থেকে পালিয়ে যায় নিলয়। তবে মনে মনে সে ভীষণ ক্ষুব্ধ। আজকের ঘটনার প্রতিশোধ সে অবশ্যই নেবে। রাত প্রায় 2টা। মেন দরজা ডিঙিয়ে ঘরে প্রবেশ করে শ্রাবণ। ঢুকেই দেখতে পায় সোফায় বসে আছে আফসানা বেগম। শ্রাবণের দিকে এক পলক তাকিয়ে মাথা নুইয়ে নেন তিনি। তা দেখে তাচ্ছিল্য হেসে তাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয় শ্রাবণ। তা দেখে সোফা থেকে লাফিয়ে উঠে শ্রাবণের সামনে এসে দাঁড়ায় আফসানা বেগম। মাথা নুইয়ে বলে ওঠে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। আমি খাবো না, বলে আবারও পা বাড়ায় শ্রাবণ। তৎক্ষণাৎ শ্রাবণের বাহু জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে আফসানা বেগম। ক্ষমা করে দে বাপ, তখন মেঘকে এই অবস্থায় দেখে ভীষণ কষ্ট পেয়েছিলাম, আর কি থেকে কি করে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। মাকে এভাবে কাঁদতে দেখে এতক্ষণের সকল রাগ ক্ষোভ যেন হাওয়ায় মিলিয়ে গেল শ্রাবণের। মাকে বুকের কাছে আগলে নিয়ে শ্রাবণ বলে ওঠে, হয়েছে, এত কান্না করার দরকার নেই, ভুল করেছি তাই শাসন করেছ, কাঁদলে আবারও একই ভুল করব। না না, কাঁদবো না, তাও আমার মেঘমাকে আর কষ্ট দিস না। মেঘের কথা শুনতেই নীরবতা ঘিরে ধরে শ্রাবণকে। কতটা পাগল হলে সে নিজের কলিজায় আঘাত করতে পারে। ধীর কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, মেঘ কোথায় মা? মাথা তুলে ছেলের দিকে তাকায় আফসানা বেগম। মুখটা ছোট করে দুঃখিত কণ্ঠে বলে ওঠে, নিজের ঘরে ঘুমাচ্ছে, জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটা। মেয়েটাকে এইভাবে না মারলেও পারতি বাবা। নিজের এক হাত চুলের ভেতর গলিয়ে সজোরে তা চেপে ধরে শ্রাবণ। ভীষণ রাগ হচ্ছে তার নিজের ওপর, কেন যে এমন করতে গেল সে। এরপর আগ পিছ না ভেবে শ্রাবণ বলে ওঠে, মা, আমি মেঘের কাছে যাচ্ছি। খাবি না? না, তুমি খেয়ে নাও। বলেই আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করে না শ্রাবণ। গভীর রাত, অন্ধকার চারদিকে যেন কোনো এক অজানা পাপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণ ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ায়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। হাত দুটো হঠাৎই তার কেমন থরথর করে কাঁপছে, যেন পরবর্তী দৃশ্য চাক্ষুষ অবলোকন করতে অক্ষম সে। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করে দরজার কপাট ঠেলে ভিতরে প্রবেশ করে শ্রাবণ। ঘরের বাতাস অদ্ভুত ভারী অনুভূতি। জানালার পর্দাগুলো হালকা বাতাসে কাঁপছে, কিন্তু তাতে কোনো স্বস্তি নেই। ঘরে পা দেবার সঙ্গে সঙ্গে এক ভয়াবহ দৃশ্য উন্মোচিত হলো শ্রাবণের সামনে। মেঘ অচেতন হয়ে শুয়ে আছে, সাদা চাদর গায়ে জড়িয়ে। তার মুখখানা ফ্যাকাশে হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে।
তার নিঃশ্বাস ভারী আর ভাঙা ভাঙা, যেন প্রতিটি শ্বাস নেওয়া তার জন্য যুদ্ধের মতো ঠেকছে। মেঘকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ থমকে গেল শ্রাবণ। তার দৃষ্টি মেঘের দিকে স্থির, কিন্তু তার হৃদয় বৃদ্ধ হচ্ছে এক অনন্ত অপরাধ বোধে। কয়েক ঘন্টা আগেই সেই মুহূর্তটা ঘটেছিল, যখন রাগের বশে সে মেঘকে আঘাত করেছিল। মেঘের মুখে ভয়ের সেই চিহ্ন, কাঁধে ক্ষত আর কণ্ঠে সেই আকুতি, সব কিছু এখনও শ্রাবণের মনে জ্বলজ্বল করছে। ফুল। শ্রাবণের কণ্ঠ ভাঙল। দরজা লাগিয়ে অতি ধীরে সে বিছানার কাছে এগিয়ে গেল। এরপর একেবারে শান্ত ভঙ্গিতে বসল মেঘের পাশে, হাত রাখল মেঘের কপালে। ঝাপসা চোখে পিট পিট করে তাকালো মেঘ। তার দৃষ্টি ক্লান্ত, কিন্তু তাতে স্পষ্ট তীব্র কষ্ট আর অভিমান। কেন এসেছো তুমি? মেঘের কণ্ঠ ছিল অত্যন্ত মৃদু আর ভাঙা, তবুও তাতে ছিল অভিযোগের ধার। আমি ভুল করেছি ফুল, আমাকে ক্ষমা করে দে না। শ্রাবণের কণ্ঠে অনুতাপ স্পষ্ট ছিল, কিন্তু তা মেঘের কষ্ট লাঘব করার জন্য যথেষ্ট ছিল না। মেঘ ধীরে ধীরে উল্টো ঘুরে শুয়ে পড়ল। তার কথা বলার কোনো শক্তি নেই, তার পুরো শরীর জ্বরে কাঁপছে। শ্রাবণ অসহায়ের মতো উল্টো পাশে গিয়ে মেঘের মুখোমুখি আবারও বসে পড়ল। ঘর জুড়ে কেবল মেঘের শ্বাসের ভারী শব্দ। রাতের নিস্তব্ধতায় শ্রাবণের মনে চলছিল দহন। তার আঘাতই আজ তার ফুলকে এই অবস্থায় নিয়ে এসেছে। হঠাৎই নীরবতা ভেঙে ডুকরে কেঁদে উঠল মেঘ। আচমকা মেঘের কান্নায় ভরকে গেল শ্রাবণ। এক হাত বাড়িয়ে মেঘের গালে হাত রাখল। শ্রাবণের সেই হাত ধরে মেঘ আরও ডুকরে কেঁদে উঠল। আমাকে এত কষ্ট দাও কেন তুমি? কি ক্ষতি করেছি আমি তোমার? বিড়বিড় করে ভাঙা কণ্ঠে বিলাপ করতে লাগলো মেঘ। শ্রাবণ বুঝতে পারছে মেঘ তার হিতাহিত জ্ঞানে নেই। এবার শ্রাবণকে আরও অবাক করে দিয়ে মেঘ বলে উঠল, আমাকে জড়িয়ে ধরো শ্রাবণ ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। মেঘের এমন আকুতি শুনে আর এক মুহূর্ত দেরি না করে মেঘের পাশে শুয়ে পড়ল শ্রাবণ। চাদর উঠিয়ে নিজের গায়ে এবং মেঘের গায়ে জড়িয়ে দিল। শ্রাবণ মেঘের পাশে শুতেই মেঘ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল শ্রাবণকে। মেঘের গরম নিঃশ্বাস শ্রাবণের সারা বুকে আশ্রে পড়তে লাগলো। মেঘের কপালে এক গভীর চুমু দিয়ে শ্রাবণ বিড়বিড় করে বলে উঠল, ফুল আমার, আমাকে ক্ষমা করে দে জান, আর কখনো এমন হবে না। বলে সেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মেঘকে। শ্রাবণের বুকে গুটিসুটি মেরে শুয়ে গভীর ঘুমে তলিয়ে যায় মেঘ।